ছাত্র শিবির। তাই বিভিন্ন জায়গাতে ছাত্র শিবিরের সঙ্গে তাদের একটা সংঘাতে জড়িয়ে পড়ছে বা সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এর কারণ হচ্ছে এই নির্বাচনে আগেই প্রভাব বিস্তার করে ছাত্র সংসদে যাতে নির্বাচিত হওয়া যায় সেরকম একটি শক্তিমত্তা আহ ঘটিত একটা পরিবেশ তৈরি করা, এবং তারা সেটাই করছে। এটা কিন্তু আমাদের পুরনো রাজনীতি, সেই পুরনো রাজনীতির ধারায় সরকারি দলের ছাত্র সংগঠন যা করে এখন যে সরকারি দলের ছাত্র সংগঠন তারা সেটাই করছেন, এবং বিরোধী দল যা করতেন তারাও সেটাই করছেন। আর যেহেতু বিরোধী দলের ছাত্র সংগঠন বেশ শক্তিশালী এই মুহূর্তে, সেজন্য তারা আহ, এবং তাদের অতীতে যে ইতিহাস, সেই ইতিহাসে প্রচুর সন্ত্রাসের ইতিহাস রয়েছে। ফলে তারাও তাদের শক্তি অনুযায়ী এক ধরনের ভায়োলেন্ট ভায়োলেন্ট এনকাউন্টার কিংবা এক ধরনের আমি বলবো যে সংঘাতপূর্ণ, যে গোলযোগপূর্ণ যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা সেইখানে জড়িয়ে পড়েছে। এটা আমাদের জন্য খুব দুঃখজনক এই কারণে যে আমরা তো ভেবেছিলাম যে এই পরিস্থিতির একটা উন্নতি হবে। আর একই সঙ্গে জুলাই আন্দোলনের যে প্রতিশ্রুতি ছিল সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, ছাত্ররা ছাত্রদের নিয়ে কথা বলবে, ছাত্ররা দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে একটা নিরপেক্ষ অবস্থান থেকে যা ঠিক সেটার পক্ষ নেবে, সেগুলো আর কোনোটাই হচ্ছে না। এইখানে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলেছে, অর্থাৎ ছাত্ররা নিজেরাই নিজেদের গ্লেজ নিজেরাই নিজেদের মাথায় পরিণত করেছে। একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে যাদের গড় বয়স 40-এর নিচে, এবং তারা তাদের যারা ছাত্র সংগঠন তারা একই সঙ্গে তাদের রাজনৈতিক কলিগ অর্থাৎ মূল দলেও তারা প্রভাব প্রভাব বিস্তার করে, আবার তাদের একটা ছাত্র সংগঠন বলে একটা সংগঠন বা ছাত্রদেরও একটা শক্তি তাদের আছে। ফলে সবকিছু মিলিয়ে জুলাইয়ের যে মূল কথা ছিল যে মেধাভিত্তিক রাজনীতি, মেধাভিত্তিক আহ প্রশাসন, মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা, মেধাভিত্তিক আহ, একটা সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো তৈরি করার যে একটা বিষয় যেখানে বৈষম্য থাকবে না, মানুষ তার বংশ কিংবা পদবি কিংবা আহ, ক্ষমতা কিংবা অন্য কোনো ধরনের প্রভাব বিস্তার করে, মামা চাচার প্রভাব বিস্তার করে কোথাও আহ, কোনো কিছু পাবে না, বরং যোগ্যতার ভিত্তিতে পাবে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে। এখন আচ্ছা। সাধারণ মানুষের কাছে এই এই আবেদনের আর কোনো মূল্য নাই, যে বা এই কথার কোনো আবেদন নাই যে বৈষম্য মুক্ত, আহ কোটা মুক্ত, মেধা যুক্ত একটা সমাজ, এইটার আর কোনো মূল্য নাই। এটা মানুষ বুঝে ফেলেছে যে এটা মিথ্যা প্রতিশ্রুতি ছিল। জি। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে দুই পক্ষকে যে আক্রমণ করছে, আক্রমণ করতে যে তারা যে সমস্ত বাক্য উচ্চারণ করছে, অভিযোগের কথা বলছে, যেমন ধরেন জামায়াতের আমির যেটা বলেছেন যে সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে, মানে সব প্রতিষ্ঠানকে ক্রমাগত দলীয়করণ করছে। জামায়াতের আমিরের এই যে অভিযোগ, এই অভিযোগটাকে আপনি গুরুত্ব দিবেন? এটা একটা দলীয় সরকার, তো দলীয় সরকার খুব অতিমাত্রায় দলীয়করণ করবে না এরকম একটা প্রত্যাশা সবার ছিল। এই কারণে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন ফিরে এসেছিলেন তিনি তার পরিকল্পনার কথা বলেছিলেন। তিনি এই কথাও বলেছিলেন যে তিনি একটা মেধাভিত্তিক সমাজ তৈরি করতে চান, মেধাকে তিনি গুরুত্ব দেন, এবং তিনি বিভিন্ন আচরণের মাধ্যমে একটা আস্থা জন্ম দিয়েছিলেন যে দলীয় নিয়োগ হবে না। তবে আহ সরকারের সকল নিয়োগে এই আদর্শের বা এই নীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। এটা সত্য কথা। আহ বিভিন্ন পদে মূলত পছন্দ অপছন্দের ভিত্তিতে অথবা দলীয় সংযোগ কিংবা দলীয় আহ, যে আহ, অবস্থান, সেটার ভিত্তিতেই লোকজনকে নিয়োগ করা হচ্ছে, এটা সত্য কথা। তবে জামাতের আমির যখন এই অভিযোগটা করেন, তার অভিযোগটা একটু কম গুরুত্ব পেয়ে যায় এই কারণে যে তারা নিজেরাও অন্তর্বর্তী সরকারের সময় নিজের দলের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রবেশ করিয়ে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে নির্বাচন কমিশনে লটারি করে পুলিশ কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাদেরকে নিয়োগ করার জন্য এক ধরনের প্রচেষ্টা তারা চালিয়েছিলেন, যেখানে অভিযোগ এসেছিল যে ওই লটারির মধ্যে মূলত তাদের দলের লোকজনের নাম দিয়ে লটারি করার চেষ্টা করা হচ্ছিল। ডাক্তারদের বেলা যদি আপনি বলেন, পরিষ্কার ভাবে ওই সময় যিনি ডিজি ছিলেন
সেই ডিজি এক দলীয় ভাবাপন্ন ছিলেন এবং প্রচুর জায়গাতে জামাতে ইসলামের সমর্থক চিকিৎসকদেরকে পদায়িত করেছিলেন। অথর্ব একজন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন যার কোনো ধরনের যোগ্যতা ছিল না, সে অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা, এবং তার ট্যান্ডলদের শাসনে মূলত এনডিএফ এবং ড্যাব একটা দলীয়করণের প্রতিযোগিতায় নেমে গিয়েছিল। যেটা আগে সাচিব করতো সেটাই তারাই করেছে। দলীয়করণ থেকে আসলে সরকার কিংবা রাষ্ট্র কিংবা আমাদের প্রতিষ্ঠানগুলি মুক্ত হয় না। এটা অহেতুক কাউকে সমর্থন করার জন্য কিছু বলার দরকার নাই, এটা সত্য। এবং সেই সব নিয়োগের বিভিন্ন ধরনের নীতি, মানে নিয়োগের নতিজা বা নিয়োগের বিভিন্ন খবর তো আমরা প্রত্যেকদিন দেখতে পাচ্ছি। জি, আবার ধরেন বিপরীত দিকে সরকারি দল থেকে, যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রী, উনি নিজেই অভিযোগ করেছেন যে অতীতের মতো গুপ্ত বাহিনী বিশৃঙ্খলা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী এই অভিযোগ কিভাবে মূল্যায়ন করবে? গুপ্ত বাহিনী যে আছে এটা সত্য, কেননা গুপ্ত বাহিনীর অস্তিত্ব গুপ্তরাই স্বীকার করেছে। তারা নিজেরাই বের হয়ে এসে বলেছে আমরা গুপ্ত ছিলাম, আমরা লুকিয়েছিলাম। তো নিজেরাই যখন গুপ্ত থেকে বের হয়ে এসে বলেছে আমরা লুকিয়েছিলাম, আমরা গণরুমে ছিলাম বলে ছাত্রলীগের সাথে মিছিল করেছি, আমরা জয় বাংলা বলেছি, আমরা মুজিবের নামে স্লোগান দিয়েছি, আমরা নেচে নেচে বিজয় উদযাপন করেছি। এমনকি 2024-এর যে নির্বাচন, সেইখানে আমরা দেখেছি নির্বাচন চলাকালীন এবং তার পরবর্তী সময় বর্তমান যে ডাকসু ভিপি সে নেচে নেচে স্লোগান দিচ্ছে। আমরা নাহিদ ইসলামের কণ্ঠে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই সেই স্লোগান শুনেছি। সার্জিসার হাসনাত তো সরাসরি ছাত্রলীগের সাথে যুক্ত ছিল। ফলে এই গুপ্ততা যে একটি সত্য, এটা তো অস্বীকার করা যাবে না। তবে গুপ্ত বাহিনী বিভ্রান্তি ছড়াচ্ছে অতীতের মতোই এইখানে একটা ছোট্ট ফ্যালাসিয়াস ঘটনা ঘটেছে। অতীতে যদি গুপ্ত বাহিনী বিভ্রান্তি ছড়িয়ে থাকে তাহলে তারা কার নামে বিভ্রান্তি ছড়িয়েছিল? তারা ছড়িয়েছিল হাসিনার নাম। তারপরে যদি আবার বিভ্রান্তি ছড়িয়ে থাকে, কার নামে ছড়িয়েছিল? বিএনপি এবং বিএনপি নেতাদের নাম। তাই এই অভ্যাস যদি তারা বলবৎ রেখে থাকে তাহলে তো বলতে হবে যে তারা সকল সময় বিভ্রান্তি ছড়ায় এবং বিভ্রান্তির মাধ্যমেই তারা তাদের উদ্দেশ্য হাসিল করে। আমার ছোট্ট পরামর্শ হবে, যদি গুপ্ত বাহিনী এরকম থেকে থাকে তাহলে গুপ্ত বাহিনীদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গুপ্ত মুক্ত একটি দল যতটুকু পারা যায় সেটা তৈরি করার চেষ্টা করা দরকার। বিশেষ করে ছাত্র রাজনীতিকে গুপ্ত মুক্ত করা খুবই দরকার, কেননা ছাত্রদের মধ্যে গুপ্তরা লুকিয়ে থেকে এমন একটা পরিবেশ তৈরি করে, তারা নিজেরাই নানান ধরনের অকারেন্স বা নানান ধরনের দুর্ঘটনা ঘটিয়ে সেটা সরকারি দলের উপরে বা বিরোধীদের উপরে চাপিয়ে দেয়। এই ঘটনা থেকে আমার মনে হয় যে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই গুপ্তদেরকে চিহ্নিত করা খুবই জরুরি। তবে গুপ্ত বাহিনী আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। সেটা হলো, গত দুদিন ধরে একটা এই মিস্টার ফরহাদ মাঝহার, ওনার কিছু কথাবার্তা গত 2 দিন ধরে আমি বেশ দেখছি সোশ্যাল মিডিয়াতে, এবং উনি অনেক কথা বলেছেন, অনেক কথা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু আমি একটা পয়েন্ট নিয়ে আপনার সঙ্গে একটু শেয়ার করছি। সেখানে উনি বলেছেন, এই যে যারা ছাত্র নেতা ছিল আন্দোলনের সময় 24-এ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে, মার্কিন দূতাবাস ঢাকাস্থ, তাদের একটা সেফ হাউসে ছিল, এবং সেখানে থেকে তাদেরকে নানাভাবে প্রভাবিত করা হয়েছে আন্দোলনটাকে এক দফার আন্দোলনে রূপান্তরিত করার জন্য। যে জিনিসটা নিয়ে ফরহাদ বাজারের সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, এবং ফরহাদ বাজার বারবার বলেছেন যে আমরা আসলে একজন ব্যক্তির পরিবর্তনে আন্দোলন করতে চাই না, আমরা একটা গুণগত পরিবর্তনের কথা চাই, সিস্টেমের পরিবর্তন চাই। কিন্তু ওরা বারবার ওই ব্যক্তির পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, মানে হাসিনার পতন ঘটাবে, আর কিছু না। এই হাসিনার পতন ঘটানোর আন্দোলন করার কারণে হাসিনার পতন ঘটেছে, কিন্তু প্রত্যাশিত সুফলটা আমাদের আসেনি। এই ধরনের একটা কথা উনি বলেছেন। আপনার এই ব্যাপারে কোনো মূল্যায়ন আছে? ফরহাদ মজহার যদি কিছু বলেন এটা গুরুত্ব দিয়ে শুনতে হবে, কেননা তার স্ত্রী ছিলেন বা আহ, তার যে পার্টনার তিনি ছিলেন সরকারের উপদেষ্টা। ফলে ফরহাদ মজহার পারিবারিক ভাবে এই অন্তর্বর্তী সরকার যেটি মাত্র চলে গিয়েছে সেই ইউনূস সরকারের সুবিধাভোগী ছিলেন এবং ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। ফলে ফরহাদ মজহারের সঙ্গে আন্দোলনকারীদের একটি সুসম্পর্ক ছিল বলে আমরা জানি। একাধিক আন্দোলনকারী তরুণ বলেছেন তারা ফরহাদ মজহারের রাজনৈতিক
পাঠদান বা রাজনৈতিক যে শিক্ষা, সেই শিক্ষা পাঠচক্রে তারা অংশ নিয়েছেন। ফরহাদ মজহারের একটি প্রভাব যারা ইসলামপন্থী তাদের উপরও ছিল বলে আমরা দেখেছি। ফলে ফরহাদ মজহার যদি বলেন যে এরকম সেফ হাউস ছিল কিংবা অন্য যে কোনো কিছু তিনি যদি বলেন, সেটাকে একটা সাক্ষ্য হিসেবে নিতে হবে, কেননা তিনি মিথ্যা বলছেন। এটা যদি আমরা মনে করি তাহলে তো ধরে নিতে হবে যে একজন মিথ্যাবাদীর কাছে সবাই ক্লাস করেছে, মিথ্যাবাদীর প্রভাবে এই আন্দোলন হয়েছে, তো আমরা তো তাকে মিথ্যাবাদী মনে করি না। তো সেই জন্য তিনি যেহেতু সত্য কথা বলবেন বলেই বা বলছেন বলে আমরা মনে করি, তাহলে ফরহাদ মজহার যা বলছেন সেটা সত্য। সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে সেফ হাউস ছিল। আর সেফ হাউসে কারা কারা ছিল সেটা নিশ্চয়ই ফরহাদ মজহার জানেন। ফরহাদ মজহারের কাছে শুধু আমার এতটুকুই প্রশ্ন থাকবে, বা এই বিষয় নিয়ে আমার মতামত এতটুকুই আমি বলতে চাই, সেটি হচ্ছে উনি জেনে শুনে তখন সেফ হাউসে এই যে যাচ্ছে, মার্কিন মদত পুষ্ট আন্দোলন হচ্ছে, উনি জানতেন না? তারপরে যে মার্কিন মদদে নানান কিছু হচ্ছে, রেজিম চেঞ্জ হচ্ছে, উনি জানতেন না? তো উনি জেনে শুনে ওই সময় এইগুলির সাথে ছিলেন, এখন হঠাৎ করে বলছেন আমি যা প্রত্যাশা করেছিলাম। তো উনি কি প্রত্যাশা করেছিলেন? উনি কি প্রত্যাশা করেছিলেন যে ছাগলের গু হবে বিরাট গোবরের মতো আর গরুর গু হবে ছোট ছোট ছাগলের মতো হোক? এটা আশা করলে তো হবে না। যে যেরকম হাগে সেরকমই করছে। তো বরাক বাজার যদি এখন বলেন যে না, আমি এরকম প্রত্যাশা করি নাই, আমি মনে করি যে এটা সত্য নয়। বরং তিনি যে এখন যা বলছেন, আমি মনে করি যে এটা তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে, তার দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করে এক অর্থে। কারণ উনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, উনি এক আধিপত্যের বদলে আরেক আধিপত্যের সেফ হাউসে ঢুকে আন্দোলন হচ্ছে আর উনি চেয়ে চেয়ে দেখলেন, তুমি চলে গেলে। তার একটা গান আছে না, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে। তো উনি তখন চেয়ে চেয়ে দেখছিলেন? উনি কি ভানুর সেই কৌতুকের মতো উনি বসে বসে দেখছিলেন, দেখি না কি করে, দেখি না কি করে? আপনার নিশ্চয়ই ছোটবেলায় কৌতুকটা শোনা জি। আছে। চোর ঢুকেছে বাড়িতে, চোর এটা নিচ্ছে, ওইটা নিচ্ছে, সেটা নিচ্ছে, আর বারবার গৃহকর্তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি তখন কি করছিলেন, বলে আমি ছিলাম দেখি না কি করে। তো এই যে দেখি না কি করে, দেখি না কি করে যদি ফরহাদ মজার পড়ে থাকেন, আর এখন যদি এটা নিয়ে উনি আহ এক ধরনের হতাশা প্রকাশ করেন, আমি বলবো যে এটার জন্য বরং ওনাকে জবাবদিহি চাওয়া উচিত, যে উনি কোন আধিপত্যের বদলে কোন আধিপত্য এনে হাজির করেছেন, অথবা এক অধিপতির বদলে আরেক অধিপতির কোলে চড়েছে, সেগুলো তার চোখের সামনে হয়েছে, তরুণরা নষ্ট হয়েছে কেন? এখন উনি এসব বলছেন কেন? এখন বলে লাভ কি? এখন বলে কি হবে? হম। আচ্ছা, আমি একদম শেষ প্রসঙ্গে চলে আসি। আপনি জানেন যে এর মধ্যে আহ, গত 5 আগস্ট ভারতে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যে ব্রিক্স যে সম্মেলন হবে ভারতে, সেখানে তারেক রহমানকে দাওয়াত করা হয়েছিল। তো উনি যাবেন না বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত। আজকে বিভিন্ন পত্রিকা দেখলাম, সেখানে ওনার অংশগ্রহণের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে কালকে মানে ভারতের হাই কমিশনার বোধহয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, আজকে আজকে দেখা করবেন। এবং সাক্ষাৎ করে ভারতের হাই কমিশনার বলছেন যে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের মধ্যে কিছু সমস্যা ছিল, তৈরি হয়েছিল, কিন্তু সমাধানটা তো জরুরি। তো আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভারতের উদ্দেশ্যে যে আপনারা হাসিনা কার্ড খেলবেন আর আমাদের সঙ্গে সম্পর্কে উন্নয়নের কথা বলবেন, দুটো তো একসঙ্গে হয় না। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে? ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি শুরু ঘটিয়ে দিয়েছিলেন ডক্টর ইউনূস নিজেই, কারণ তিনি এইখানে আসার আগেই, মানে তিনি এই সরকারে আসার আগে একটা সাক্ষাৎকার দিয়ে এসেছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি সেভেন সিস্টার এটা সেটা নানান কথাবার্তা বলেছিলেন, এবং ওনার এসব কথাবার্তা আমি বা আমার মতো আরো অনেকে খুব অবাক হয়েছিলেন, কেননা এই ধরনের রাজনৈতিক বক্তব্য উনি সারা জীবনে কোনোদিন দেন নাই। বরং উল্টা ভারতে ক্ষুদ্র ঋণ প্রচলন করার জন্য তিনি প্রবল প্রচেষ্টা চালিয়েছেন, এবং ভারতে তার অনেক অনুসারীও আছে, তার ক্ষুদ্র ঋণ এবং সোশ্যাল বিজনেসের অনুসারী। ফলে সেই লোক হঠাৎ করে সেভেন সিস্টার টেস্টার নিয়ে যখন কথা বলে ফেললেন, তখনই কিন্তু সম্পর্কের অবনতির সূচনা হলো। তার সঙ্গে দিল্লি না ঢাকা স্লোগান, তার সঙ্গে গলা চিপানা, চিকন গলা কি যেন একটা আছে, সেটা আলাদা করে ফেলবো, হ্যান করবো, ত্যান করবো, এইসব বিরাট বিরাট কথা বলা হলো। পরে দেখা গেল যে তিনি আদানির ঋণ পরিশোধ করছেন এবং আদানিকে সমস্ত পয়সা দিয়ে দিচ্ছেন, আদানির কাছ থেকে বেশি বিদ্যুৎও কিনতে চাইছেন। এইরকম একটা স্ববিরোধী, পরস্পর বিরোধী, উস্কানিমূলক ভারতের সাথে কথাবার্তা বলে প্রথমে একটা সম্পর্ককে অবনতি ঘটানো হয়েছে। ভারত
শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত দালাই লামাকে আশ্রয় দিয়েছে, ভারত এরকম অনেককে আশ্রয় দিয়েছে। কেউ যদি কাউকে আশ্রয় দেয় তার জন্য তো আমাদের আহ, তার সঙ্গে নেগোশিয়েট করতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তাকে ফেরত চাইতে হবে। কিন্তু তার সঙ্গে তো আপনি লাঠি নিয়ে ঝগড়ায় কিংবা এক ধরনের বচসায় লিপ্ত হবেন না। কিন্তু অন্তর্বর্তী সরকার সেটা করেছিল। এখন সে অবনতিপূর্ণ সম্পর্কে কি হলো, ভিসা বন্ধ হলো, অনেকগুলি রপ্তানি যে বন্দর, স্থলবন্দর, সেগুলো বন্ধ হলো। সেভেন সিস্টার্সে আমাদের পণ্য রপ্তানি বন্ধ হলো। তারপরে এক ধরনের বাণিজ্য যে সম্পর্ক সেটা আহত হলো। এই সবকিছু মিলিয়ে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা শীতল হয়ে গেল। এমনকি মেডিকেল ভিসা পর্যন্ত দেওয়া বন্ধ হয়ে গেল। এগুলো কিন্তু হয়ে গিয়েছিল বিএনপি আসার আগেই। আমার শুধু এতটুকু কথা থাকবে যে ব্রিক্সে যোগ দেওয়ার মতো অবস্থা বাংলাদেশের কি আছে কিনা। বাস্তবতা বিবেচনা করলে ব্রিক্সে যাওয়ার যোগ্যতা বাংলাদেশের হয় নাই। না, এটা তো ব্রিক্স দ্বিতীয়, এর নগরে বিমস্টেকের সভাপতি হিসেবে তাকে না হয় আমন্ত্রণ নাই, জানানো তার মানে হয়েছিল। ব্রিক্সে, আউটপুটের মানে কথা আমি বলুন। এই পুরাটাতে আসি। ব্রিক্সে যোগ জি দেওয়ার সম্ভাবনা বাংলাদেশের নাই, ফলে ব্রিক্স থেকে আমাদের হয়তো কিছু সুবিধা নেওয়ার ব্যাপারটা আছে, কিন্তু ব্রিক্সে যোগ দিয়ে ব্রিক্সে অংশগ্রহণকারী বা মতামত দানকারী রাষ্ট্র হওয়ার সম্ভাবনা একদমই নাই, জিরো। তাহলে জি আমাদের প্রধানমন্ত্রী কেন আমন্ত্রণ পেয়েছিলেন? তিনি আসলে এক ধরনের পরিদর্শক বা এক ধরনের অবজারভার বা এক ধরনের জি অতিথি হিসেবে সাইড লাইনে বসে ব্রিক্সের ওই সময়টাতে অন্যান্য যে ব্রিক্সে যারা আসবেন তাদের সঙ্গে কথাবার্তা বলার একটা সুযোগ, একই সাথে মোদির সাথেও কথাবার্তা বলার একটা সুযোগ, এটা একটা সম্ভাবনা সেটা তৈরি হয়েছিল। এখন আমার কাছে মনে হয় যে এইসব ক্ষেত্রে আবেগ বিসর্জন দিয়ে বরং যুক্তিকে প্রাধান্য দেওয়া দরকার। যদি আমাদের প্রধানমন্ত্রী ব্রিক্সের ওখানে যান, তবে শুধুমাত্র তার মোদির সঙ্গে তার সাক্ষাৎকার হবে এটা আমরা আশা করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ব্রিক্সে যোগদানকারী অন্যান্য যারা প্রধান ব্যক্তিরা আছেন তাদের সঙ্গে যেন আমাদের প্রধানমন্ত্রীর কথা বলার সুযোগ হয়, সেটা তৈরি করা। তাহলে এক ঢিলে পাঁচ পাখি বা চার পাখি শিকার করা যাবে। দ্বিতীয়ত, মোদী যদি কথা বলতে আগ্রহী হয়ে থাকেন এবং ভারতের দূতাবাসের যিনি রাষ্ট্রদূত তিনি যদি বলেন যে না, দুই প্রধানমন্ত্রী কথা বললে, তাহলে এখনই ফিক্স করতে হবে যে ওইখানে গেলে 1-to-1 বৈঠক হবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী, এবং আমাদের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক, এবং ব্রিক্সে আগমনকারী অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে হয় আমাদের প্রধানমন্ত্রী অথবা আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যে কন্টিনজেন্ট যাবেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি আদান প্রদান হয়, তাহলে যেটা ঘটবে সেটা হইলো ওই রাষ্ট্রগুলির সঙ্গে আমাদের একটা সম্পর্কের ঝালাই হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা এক জায়গায় বসে আলাপ সেরে ফেলতে পারবো। এবং এইটাকে আমরা ভবিষ্যতে একটা বিরাট আন্তর্জাতিক যে চ্যালেঞ্জ, জ্বালানি মূল্য বৃদ্ধি, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি, আহ বিশ্বের বিভিন্ন পরাশক্তির ন্যায় এবং অন্যায় প্রভাব বিস্তারের যে লড়াই এবং এক ধরনের চাপ সৃষ্টি, এই সকল কিছুর সঙ্গে আমরা এক ধরনের ব্যালেন্স করার একটা চেষ্টা বা এক ধরনের সম্পর্ক উন্নতির মাধ্যমে আমরা চাপ কমিয়ে আনার একটা চেষ্টা করতে পারবো। ফলে এটা তো কূটনীতির একটা সুযোগ। সেই কূটনীতির সুযোগ কোনো আবেগজনিত কারণে হারানো উচিত না। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত গন্ডগোল থাকবে, এটা কিন্তু যাবে না। এটা বড় রাষ্ট্রের সঙ্গে ছোট রাষ্ট্রের সবসময় সীমান্তে গন্ডগোল থাকে। আমেরিকার সাথে মেক্সিকোর সীমান্তের গন্ডগোল শেষ হয় নাই, উল্টা কানাডার সাথে শুরু হয়েছে। উরুগুয়ের সাথে ব্রাজিলের কিংবা অন্যান্য যে উরুগুয়ের যে যারা সীমান্তবর্তী রাষ্ট্র আছে, আহ, উরুগুয়ে এবং আর্জেন্টিনা, এদের যে এক ধরনের সংঘাত আছে, এটা কিন্তু শেষ হয় নাই। এরকম সংঘাতপূর্ণ সীমান্ত ভারতের সাথে চীনের আছে, শেষ হয় নাই। পাকিস্তানের সাথে ভারতের আছে, শেষ হয় নাই। পাকিস্তানের সাথে আফগানিস্তানের আছে, শেষ হয় নাই। তো সীমান্ত সংঘাত জনিত কারণে বা সীমান্তের ঘটনার কারণে আহ কোনো আবেগজনিত সিদ্ধান্ত নেওয়া উচিতই না। এইবার হচ্ছে শেখ হাসিনার ওইখানে অবস্থান, এই অবস্থান অন্তর্বর্তী সরকারের সময় থেকে হয়ে আসছে এবং তার ব্যাপারে ভারতের অবস্থান মোটামুটি আমরা এখন বুঝতে পারি। অতএব শেখ হাসিনাকে আনার যদি কোনো চেষ্টা করতে হয়, সেটাও সেখানে গিয়ে দুই প্রধানমন্ত্রীর আলাপের মধ্যে এই প্রসঙ্গটার অবতারণা করা সম্ভব। আর শেখ হাসিনা তো আসতেই চেয়েছেন, আসতেই যদি চান, তাহলে আমার তো মনে হয় যে তাকে পর্যন্ত ওইখান থেকে গিয়ে বলে আসা দরকার যে আপনি চলে আসেন, আমার সাথে চলেন। তাই না? যাবেনই যদি, আসেন আমার সাথে চলেন। তো এটা বলার সুযোগ আছে। আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আবেগ জনিত সিদ্ধান্ত না নিয়ে বা এই জনগণের আবেগকে মূল্য না দিয়ে। কথা বললেন এই এখনকার কথা যেটা বললেন সেটা হয়েছে যে আমাদের দেশে একটা উগ্র দক্ষিণপন্থী শক্তি যারা আমাদের দেশের অধিকাংশ মানুষের যে ধর্ম, এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে।
তা সুতরাং যারা শুধুমাত্র নীতিনিষ্ঠ পজিশন না রেখে ক্ষমতাশ্রয়ী রাজনীতি করে, তারা চিন্তা করে যে সবাই আমার পক্ষে থাকুক, অন্তত যদি তাও না হয় নিজের পক্ষে এদের মধ্যে বিভক্ত করে একটা অংশে থাকুক। এইসব বিবেচনা করে বলেই শেষ বেলায় দেখা যায় যে সারেন্ডার অনেকেই তাদের কাছে করে। কিন্তু যে কথাটা আপনি বললেন, এই সারেন্ডারের শেষ ফল কারোর জন্য ভালো হয় না, কারণ তারা তো নীতি পরিবর্তন করতেছে না। তারা কিন্তু তাদের জায়গায় থেকেই তারা বিভিন্ন সরকারকেই আমি বলি উল্টা ব্যবহার করছে। আপনি আগে দেখেন নাই, সে জমি নেওয়া থেকে শুরু করে কি না কাজ তারা করেছে, রেলের জমি থেকে শুরু করে শত শত কোটি টাকা নেওয়া। এবারও দেখবেন নির্বাচনের আগেও একই ঘটনা, এখনো যে ঘটনা হয়তো সবটা প্রকাশিত হয়নি। আমার ধারণা ওই লাভালাভটাই প্রধানত তারা নিয়ে নেয়। আর এইখানে হয়তো সাময়িক একটা মনের এক অর্থে কিছুটা প্রশান্তি মনে করতে পারে, যাচ্ছে আমি তো একটু বিভেদ ঘটিয়ে এক অংশকে আমার পক্ষে রাখতে পারলাম। কিন্তু নীতিনিষ্ঠ অবস্থানের বাইরে এরা যে কেউ অন্য কারোর লোক হয় না, সেইটা যদি কেউ না বোঝে এবং এইটা বোঝার পরে রাজনৈতিকভাবে যার যার রাজনীতি যদি না করে, তাহলে ওই আপনার কথাই বলতে হয়, ওই হেফাজতে থেকেও কোনো লাভ হবে না। আরেকটা হচ্ছে এটা মানে মনে করাটা আমি খুবই সাধারণ ভাবেই বলি, যে সেটা হচ্ছে যে যেহেতু এখন সংসদে বিরোধী দল এবং জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা ধর্মকে ব্যবহার করে এই রাজনীতিটা করে, তারা যেহেতু সরকারকে নানাভাবে হুমকি দিচ্ছে এবং সরকার একটা স্থিতিশীল আসার জন্য তারা যে সময়টা বিবেচনা করে সেইটাও তাদেরকে সেই সময়ের দিকে এরা তাকাচ্ছে না। সুতরাং সরকারকে তো বটেই, জামাত ইসলাম এবং অন্যদের বাইরে যে নানা ধরনের ধর্মীয় শক্তি যে তাদের পক্ষে আছে, এটা তো দেখাইতে হবে। তা সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন ওই অঞ্চলে গেলেন, তা ফিরে আসার ক্ষেত্রে উনি এটা ঘুরে আসলেন, এটাকে আমি একটা ওদের রাজনীতির বিবেচনায় স্বাভাবিক ঘটনা হিসাবেই দেখছি। প্রশ্ন পেশে প্রশ্ন চলে আসে যে আসলে কি জামাত এবং বিএনপি সত্যি সত্যি সরকারি দল বিরোধী দলের ভূমিকায় আছে, নাকি অনেকে বলে যে এগুলো সারফেসটা দেখা যাচ্ছে যে আসলে একটা বিরোধিতার জায়গায় রাখতে হয় তাই রাখা, আসলে তারা নীতিগত ভাবে আদর্শগত ভাবে এক জায়গায় রয়েছে? আপনার কি মনে হয়? মানে না আওয়ামী লীগ ইস্যু আবার যেমন তারা সব এক হয়ে যায়। না, এটা একেবারেই এ নিয়ে খোলা মনেই কথা বলা যায়, এটা কোনো গোপন কিছু না এবং আমাদের দিক থেকে গোপন কিছু না। কারণ আমরা ইতিহাস থেকে তো জানি, এটা হয়তো এখন আমাদের ছেলেরা ওদের বয়সের কারণে জানে না বা একটু খুঁজে দেখে না বলে জানে না। বিএনপি জামাত তো একসাথে যুগপৎ আন্দোলন, শুধু না, একসাথে সরকার গঠন করেছিল বাংলাদেশে। তাদের তো মন্ত্রিত্ব দিয়েছিল, এর আগে জিয়াউর রহমানের সময় প্রধানমন্ত্রী পর্যন্ত দিয়েছিল। এবং এই ধরনের রাজনীতির কি বলে যে কিভাবে বাংলাদেশে রাজনীতি করতে পারে সেই সুযোগ তারাও দিয়েছিল। নানাভাবে আওয়ামী লীগও ব্যবহার করেছিল, সেটা একটা আছে। কিন্তু এদের বিষয়টা পরিষ্কার এক। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনীতির অনেক ক্ষেত্রে বিএনপির সাথে তাদের তো মিল আছে। আর সবচেয়ে মিলের জায়গাটা হচ্ছে যে মুক্ত বাজারের অর্থনীতি, মানে অর্থনীতি তো ভিত্তি কাঠামো, যে অর্থনীতির উপরে দাঁড়িয়ে রাজনীতি এবং অন্য কিছু পরিচালিত হয়। সেই ক্ষেত্রে তো এখন সংসদে বিরোধী দল শুধু জামাত ইসলাম না, অন্য যে এনসিপি যারা আছে তাদের সাথে তো মেজর কোনো বিরোধ নাই। যার জন্য আপনি দেখবেন সংসদে কিন্তু বাজেট এবং অন্যান্য বিষয় নিয়ে সুনির্দিষ্ট বিকল্প কোনো আলোচনা কিন্তু আপনি খুঁজে পাবেন না। সুতরাং সেই ক্ষেত্রে এই যে ইকোনমিক সাইড এবং রাজনীতির অনেকগুলো বিষয়ে যে ঐক্যমত্যের ধারা আছে, এটা নাই বলা যাবে না। যার জন্য কেউ যদি বলে এইবারের এই সংসদে কথোপকথন দেখে তো বোঝা যায় আমাদের এবং মামুদের পার্লামেন্ট, তাইলে কেউ কিন্তু অস্বীকার করতে পারবেন না, সেটাই বাস্তব। কিন্তু এর বাইরে এইবারে আরেকটা ঘটনা কিন্তু চোখের সামনে চলে এসেছে, সেটাও রাজনীতিতে কিছু সময়ের, কত সময়ের জন্য আমি জানি না, কত দিনের জন্য তাও আমি আগে বলতে পারবো না, এটা হিসাবে রাখতে হবে। সেটা হয়েছে যে আমাদের এই যে যে ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান সংগঠিত হলো, এর যে অপব্যবহার ও তো অন্য আলোচনা, ও নিয়ে আর কথা তো পুরনো ওই দিকে আর সময় আমি না দিয়ে বলি। কিন্তু মানুষের তো একটা পজিটিভ আকাঙ্ক্ষা ছিল, যে এই মানুষের অনেকে ছিল, এক। দুই, বিএনপি তারও কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং সেই অভিজ্ঞতার কথা আমি যদি তার নীতিনিষ্ঠ রাজনীতিতে কি করবে সময় বলে দেবে, আমি ওই ব্যাপারে মন্তব্য না করে অন্যটা যদি বলি ক্ষমতায় টিকে থাকার কথাটা বিবেচনা করি, তাহলে কিন্তু তাদেরকে আজকে বুঝতে হচ্ছে এ ধরনের উগ্র দক্ষিণপন্থা শক্তির উপরে ভর করে টিকে থাকতে গেলে, মানে ক্ষমতা টিকে থাকতে গেলে ক্ষমতার
ভর কেন্দ্র শুধু তো জনগণ না, তার বাইরে দেশ বিদেশ নানা মহল আছে, সেই জায়গায় কিন্তু তারা সুবিধাজনক অবস্থান করতে পারবে না, এটি একটি দিক। জামাতের এই যে রাষ্ট্রপতি পদে কর্নেল ওলিকে মনোনয়ন দেওয়া, মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমরা সবাই জানি যে জামাতের ক্যান্ডিডেট তারা পাশ করবেন বা রাষ্ট্রপতি হতে পারে, তারপর ধরলাম যে গণতান্ত্রিক চর্চা তারা একজন প্রার্থী দিয়েছে, কিন্তু সেই কর্নেল ওলিকে বেছে দেওয়া, এটা কি এক ধরনের তামাশা নাকি তারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধকে ওন করে এমন পর্যায়ে পৌঁছেছে? আমি আমি দুইটা মন্তব্য করি, তামাশাটা নিয়ে আমি কথা বললাম না। প্রথম মন্তব্য, অনিচ্ছা সত্ত্বেও একটা মন্তব্য করি, কারণ কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এই কথা তো এখনো মানে বলা হয়, তাই তো? এবং উনি তো মুক্তিযোদ্ধা, এটা নিয়ে তো অস্বীকার করার কোনো কারণ নেই। এখন এই প্রশ্ন কিন্তু এসেছে যে উনি কি নিজের ওই পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, না জামাত মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী সেটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন আগেরটাকে বাতিল করে। কারণ ওনার অনেকদিন ধরে যে বিহেভিয়ার প্যাটার্ন এবং জামাতের সাথে চলে যাওয়ার পরে আসলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একসময় ওনার যে ভূমিকা তাতে যে মাত্রায় ছিলেন, সেটা নিজেরটাকে আজকে কোথায় নিয়ে গেছেন, এটা বোধহয় এই বিবেচনার কথা অনেকে বলেন। তারপরে উনি একজন সিনিয়র মানুষ, মুক্তিযোদ্ধা ছিলেন, আমি সেই শব্দটা বলবো। এবং এই কথা আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধ থাকলেই আজীবন থাকা যায় তা না, এই আদর্শ লালন না করলে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ থাকা যায় কিনা এই প্রশ্ন আছেই। সেটা একটা, এই প্রশ্ন মানুষ আমাকেও কালকে থেকে রাস্তায় করছে বলে আমি কথাটা আপনাদের মাধ্যমে বললাম। এবার আসি জামাত এনসিপি যারা করেছে, আমার ধারণা হচ্ছে একটা হচ্ছে তারা প্রত্যেকটা ঘটনায় দেখাতে চাইছে আমাদের তো তোমাদের থেকে আমাদের বিরাট বিরাট কিছু আছে, কিন্তু তার থেকে বড় ব্যাপার হলে বিরাট কিছু দেখানোর মধ্যে মুক্তিযুদ্ধকে ওরা কিন্তু বুঝতে পারতেছে যে ডিজন করে বাংলাদেশে কিছু করা যাবে না। যদিও যদিও এটা পরিষ্কার করে বলি, ধরেন এনসিপি তার রাজনীতি এই 24-এর পরে এখনো টকশো বিভিন্ন জায়গায় গেলে এটা কিন্তু পরিষ্কার করে তাদের ছেলে পেলেই বলে যে ভাই এই সংবিধান, আমরা নতুন সংবিধান চাই, আমরা এটাকে সেকেন্ড রিপাবলিক মনে করি। এটা কিন্তু তারা রাগ ঢাক করে না। আমি ধন্যবাদও তাদের জানাই যে তোমরা ভাই রাগ ঢাক করো না, যারা তাদের ধন্যবাদ জানাই, হয়তো কৌশলগত কারণ আছে, তাহলে এইটা তাদের পলিটিক্স। জামাত ইসলাম ধরেন এখনো যে কথা বলে, এটা জানি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারাও এই যে এখন যে গণতন্ত্রের নামে যে পার্লামেন্টে গেছে, এই পলিটিক্সও তারা তো অন করে না, কৌশলগত কারণে তারা গেছে। তা সুতরাং তারা ওই কৌশলগত কারণে দেখানোর জন্য যে মুক্তিযোদ্ধাও তো আমাদের সাথে আছে, এইটা শো করার জন্য বিশেষ করে তরুণ প্রজন্ম এবং কিছুটা ক্ষমতার ভরকেন্দ্র বিদেশের যারা আছে তাদের সাথে যারা ওরা যে দেখাইতে চায়, ওইটা শো করার জন্য তারাই এই কাজগুলো করছে। সুতরাং এইটাও এক ধরনের, আপনি তামাশাবাদে অন্য শব্দ যদি বলতে চান, একটা সুবিধাবাদী তামাশাবাদ যদি বলতে চান, সেটাই হচ্ছে অন্যতম ঘটনা। আমি এই কথার মধ্য দিয়ে এটা বলবো যে আমাদের তরুণ প্রজন্ম সহ সবাই জানো একটু ভালোভাবে জিনিসটা বোঝে। এবং আমি আপনার মাধ্যমে একটা কথা বলি, সাধারণত এটা জনসভাতেই আমরা বলি, তবু একটা শব্দ খালি মানে একটা বাক্য বলি। আমাদের একজন নেতা ছিলেন, নিশ্চয়ই আপনি সহ রাজনীতির অঙ্গনের মানুষ সবাই তার নাম জানে, জসিমউদ্দিন মন্ডল, একেবারে শ্রমিক নেতা। তা উনি বলতেন যে একটা গরু, গাই গরু না বলদ গরু, এটা নিয়ে তর্ক হচ্ছে, তা বলে যে এত তর্ক তর্কির দরকার কি, জাস্ট লেজটা উঠায় দেখো, লেজটা উঠায় দেখলেই কিন্তু বোঝা যাবে এটা গাই গরু না বলদ, বলদ আর কি গরু। তা আমি তরুণ প্রজন্ম সহ আমি নিজে সহ সবাইকে বলবো, আমরা যেন প্রত্যেকটা ঘটনায় একটু যাতে লেজটা উঠায় দেখলে আমাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। কেউ কিন্তু তাইলে কাউকে, আমি কাউকে বলতে সাধারণ মানুষকে বলছি, এদেরকে ব্যবহার করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু ব্যবহার করেছে। শেখ হাসিনা সরকারের পরিবর্তনটা হয়তো অবশ্যই দরকার ছিল, কিন্তু যেভাবে পরিবর্তনটা হয়েছে এবং সাধারণ মানুষ তো আসলে লেজটা উল্টে দেখেনি, তখন তখন একটা অন্ধবিশ্বাস থেকে এই তরুণদের সাথে ছিল, তাই না? যাই হোক, আমরা একটা অন্য প্রসঙ্গে প্রভাব 31 সেকেন্ডে প্রভাবটাই এখানে, আমি সাধারণ মানুষ বলি না, এটা বহু সচেতন মানুষও মানে সামগ্রিক এইটা বুঝতে পারে নাই, এটাই বাস্তবতা। সেটি যেটি এখন আজকের জন্য টক অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দীর্ঘ অপেক্ষার পরে, এবং এটিকে অবশ্যই আমাদেরকে আনইউজুয়াল বলতে হবে যে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। সেই সাক্ষাৎকারের বিষয় সম্পর্কে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তাতে কি বিশেষ কোনো বার্তা পায় ভারত বাংলাদেশের যে একটা বরফ তুল্য অবস্থায় আছে সম্পর্কটা, এটা কি সেই বরফ কি গলতে শুরু করেছে, নাকি আমরা যতদূর জানতে পেরেছি যে সেখানে
শেখ হাসিনার ইস্যুটাই বড় হয়ে উঠেছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত দিতে হবে, এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকি জানানো হয়েছে। এর বাইরে আর কি আলোচনা হয়েছে আমরা জানতে পারিনি, এবং গণমাধ্যমের সঙ্গে দীনেশ ত্রিবেদী যখন কথা বলেন তিনি বললেন যে হবে হবে সব হবে, এটা কূটনৈতিক ভাষা। আপনি কি মনে করেন কতটুকু ফলপ্রসূ হলো? আমি এক্ষেত্রে কিছু মন্তব্য করার জন্য তিনটা জায়গার আশ্রয় নেই। প্রথম হচ্ছে হাই কমিশনার সাহেব ত্রিবেদী সাহেবের কথা বললেন, ওনার প্রেস কনফারেন্সের কথা কিছুটা শুনলাম, মানে যতটুকু মিডিয়াতে, সবটা তো আর দেখতে পারিনি। আরেকটা আমি দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যাকে নিয়ে প্রশ্ন রয়েছেই, তার কথা বললাম। আরেকটা হচ্ছে দুইটা প্রেস কনফারেন্স যখন এনারা করলেন, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ আশপাশে যা থাকে আমরা সবটা হয়তো বুঝবো না, তাতে কিছুটা যা ধারণা করা যায়। এই সব দেখে আমার প্রাথমিক মন্তব্য হচ্ছে আসলে এই যে ভারত এবং বাংলাদেশ আমাদের মধ্যে সম্পর্কের কি বলবো, যে যে জায়গাটা আছে, যেটাকে একটা স্থির হয়ে আছে, স্ট্যাগনেন্ট হয়ে আছে, এইটার মধ্য দিয়ে বাঁধ ভেঙেছে বলে আমার কাছে মনে হয়। এইটা হচ্ছে আমার প্রথম মন্তব্য। তার বাইরে বাংলাদেশে একটা বড় গোষ্ঠী আছে, ওই দেশেও আছে, যারা কিন্তু এই পরস্পরের সম্পর্কর উন্নতি ঘটুক এটা চায় না। তারা নানা সময় মিডিয়া সহ ব্যবহার করেই নানা ধরনের প্রকৃতি খবরাখবর এবং নানা কিছু আদান প্রদান করে। কিন্তু পরস্পরের নিশ্চয়ই যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা তো বুঝছে যে দুই দেশের আমাদের পারস্পরিক সম্পর্ক কেন দরকার। দুই দেশ না, আজকে বিশ্বের সব দেশের সাথে দরকার। এই যে দেখেন না, যেদিন ওইখানে শেখ হাসিনা ভাষণ দিলেন, আমাদের দেশের পক্ষ থেকে যেভাবে কথা বলা হলো, সেই কথা বলা তারা কথা রাখলেন না। তারপর আমাদের থেকে খুবই একটা কড়া বিবৃতি দেওয়া হলো, কিন্তু একটি সময় তো আমরা ডিজেল চাইতে তো আপত্তি করলাম না, আমরা তো কাঁচামরি জানার ক্ষেত্রে আপত্তি করলাম না। আমি তাতে কোনো অপরাধ দেখছি না, আমি যে এটাই বাস্তবতা। সুতরাং নিশ্চয়ই দুই দেশের সরকার তার মানে বিশেষ করে আমি তো আমার দেশ, আমার শতভাগ স্বার্থ সংরক্ষণ করেই আমি চাইবো যে তাদের সাথে সম্পর্ক উন্নয়নের। এক্ষেত্রে নিশ্চয়ই ভারত তার বিষয়টা বিবেচনা করবে এবং নিশ্চয়ই আমাদের সরকার পরিচালনা করতে যে যতটুকু কাজ করা দরকার সেটা তারা বিবেচনা করবে। আরেকটা ছোট মন্তব্য করি, আমাদের দেশকে এই সব বিষয়ে কি করব না করব, কে যাবেন না যাবেন, তার থেকে অবশ্যই আমাদের পার্টিসিপেশনটা জরুরি। এই কারণে, কারণ আজকে ভূরাজনৈতিক কারণে আমরা তো পরিষ্কার করে বলি, এটা আমাদের বক্তব্য যে দেশটা উগ্র দক্ষিণপন্থা এবং আমেরিকার দাসত্বের কবলে পড়ে গেছে। এর থেকে যদি আমরা উদ্ধার হওয়ার প্রচেষ্টা না নেই, তাহলে সবার আগে বাংলাদেশ স্লোগান কিন্তু কার্যকর হবে না। তার জন্য একটা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীতে যেটা গড়ে উঠছে ডলারের আধিপত্য ভাঙার জন্য, যেটা আগের থেকে বাংলাদেশ সেই জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছে, এবং আমার ধারণা এখনকার সরকার ইতিবাচক মনোভাব পোষণ করে। তা সেই ইতিবাচক যে মনোভাব পোষণ করার ব্যাপারে আমাদের স্বার্থ সংরক্ষণ করে অনেকগুলো সুযোগকেও কাজে লাগাইতে হয়। তা আমি আশা করব আমাদের সরকার এক্ষেত্রে। সাক্ষাৎ করতে গেলেন, ছবিটি খেয়াল করুন, তিনি কোথায় বসেছেন? প্রধানমন্ত্রীর সামনে বাম পাশে। এর আগে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মার্কিন রাষ্ট্রদূত বা ভারতীয় হাই কমিশনার যেই হন না কেন, আমরা দেখেছি পিটার ডি হাস থেকে শুরু করে, বা তখনকার ভারতীয় হাই কমিশনার ছিলেন প্রণয় ভার্মা, তারা পাশাপাশি বসেছেন। এই যে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান বা সাবেক, ভারতীয় রাষ্ট্রদূত বা হাই কমিশনার বর্তমান বা সাবেক, তাদের সবার চেয়ে নিশ্চয়ই যোগ্যতা সম্পন্ন, আরো বেশি যোগ্যতার ব্যক্তি হচ্ছেন দীনেশ ত্রিবেদী। তখন তিনি হচ্ছেন মন্ত্রী পদমর্যাদার, তাকে বিশেষ স্ট্যাটাস দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। আর পিটার ডি হাস বলি, ব্রেন ক্রিস্টেনসেন বলি, প্রণয় ভার্মা বলি, তারা প্রত্যেকেই হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি পদমর্যাদার। প্রশ্ন হচ্ছে এটি তাহলে কিসের সিগন্যাল? এবং যে সিগন্যালটি সরকার দেওয়ার চেষ্টা করেছে যে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই, অবশ্যই শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তামাম দুনিয়ার প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চাই, চোখে চোখ রেখে কথা বলতে চাই। কিন্তু যেটি বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে, আমাদের আত্মসমালোচনা করতে হবে, দীনেশ ত্রিবেদীর যে সিটিং ব্যবস্থা, সেটির মধ্য দিয়ে কি আসলেই আমাদের
দক্ষ ডিপ্লোমেসির পরিচয় ফুটে ওঠে, নাকি শুধুমাত্র দেখানোর জন্য দেখানোর যে আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই? কয়েকদিন আগে শেখ হাসিনা দিল্লিতে বসে ওপেন যে সংবাদ সম্মেলনে অডিওর মাধ্যমে তিনি যুক্ত হলেন, এটি তার প্রতিক্রিয়া? যদি সেটি হয়ে থাকে, সেই প্রতিক্রিয়া জানানোর তো নিশ্চয়ই অনেক ধরনের ভাষা আছে, অনেক ধরনের উপায় আছে। এভাবে কেন? এভাবে বলুন না কেন, এটি কোনো সুষ্ঠু ডিপ্লোম্যাসি নয়। এবং এই জায়গা থেকে যদি শুরু করি যে আসলে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদীর মধ্যে যে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি বা সাক্ষাৎ অনুষ্ঠানটি, সেটি কতটা সফল হলো? সফল তো হয়নি, বরং দু দেশের পক্ষ থেকে আমার মনে হচ্ছে আপাতত যে এক ধরনের কড়া বার্তা। সেটি কিভাবে? এবং এটুকু নিঃসন্দেহে বলা যায় যে সফল তো নয়, বরং ব্যর্থ হয়েছে। দুই দেশই শেখ হাসিনা ইস্যুতে অনড় থেকেছে। দুই দেশই ডাবল গেম খেলছে। যদি কেউ বলে থাকেন ভারত ডাবল গেম খেলছে, আবার বলা যায় বাংলাদেশও ডাবল গেম খেলছে। কিন্তু এই যে ডাবল গেম খেলার বিষয়টি, সেই ডাবল গেমের পক্ষে কার কতটা যুক্তি থাকতে পারে পরোক্ষভাবে, সেটিও আমাদের বিবেচনার বিষয়। নিঃসন্দেহে দীনেশ ত্রিবেদীর যে সাক্ষাৎ অনুষ্ঠানটি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখানে প্রধান ইস্যু হয়ে উঠেছিল শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি। সেটি প্রাধান্য পেয়েছে। এখন বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। হয়তো দীনেশ ত্রিবেদীও এই সাক্ষাৎ অনুষ্ঠানের গতানুগতিক ধারায় তিনি বলেছেন যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটাই বলার কথা। তখন শেখ হাসিনাকে ফেরত দেবে না, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় তুলে দেওয়া হবে না, এটি ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে, না বোঝার কোনো কারণ নেই। এবং বিএনপিও জানে যে ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বিসর্জন দেবে না, শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের ছাড় দেবে না, তার বাক স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং এই যে বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবে না, এটি খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছিলেন। ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা ছিলেন, তখন 2024 কিংবা 2025-এর দিকে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইড লাইনে বৈঠক হলো মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। সেখানে এই ইস্যুটি আবার তোলা হয়েছিল এবং এটাই মুখ্য ছিল, শেখ হাসিনা ইস্যু। এবং তিনি যে কথাবার্তা বলছেন বিভিন্ন মিডিয়ায় বা অনলাইনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে, তাকে চুপ রাখতে বলা হয়েছিল ডক্টর ইউনূসের পক্ষ থেকে। কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটি সম্ভব নয়, ভারত কারো স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। এবং প্রত্যর্পণ চুক্তির আলোকে যে ভারত ফেরত দেবে না, সেই ক্ষেত্রে তো তাদের পক্ষে যথেষ্ট যুক্তি আছে। যেই প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ বারবার শেখ হাসিনাকে ফেরত চাইছে, সেটি ইউনূস সরকার হোক বা তারেক রহমান সরকার হোক, সেই প্রত্যর্পণ চুক্তিটি কি রয়েছে? আবারও বলি, পুরনো কথা, তার মধ্যে একটি ক্লজে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, যদি কেউ কোনো রাষ্ট্রে আশ্রয় নেয়, আশ্রয় দানকারী রাষ্ট্র যদি মনে করে বা তিনি যদি বন্দির আওতায় পড়েন, সেই বন্দির ক্ষেত্রে তার দেশে বিচার হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে, তাহলে সেই রাষ্ট্র, আশ্রয় দানকারী রাষ্ট্র, সেটি ভারত হোক বাংলাদেশ হোক, আশ্রয় দানকারী রাষ্ট্র সংশ্লিষ্ট বন্দীকে ফেরত নাও দিতে পারে। এখন ভারতের জন্য তো শেখ হাসিনা অবশ্যই দরকার, এটি ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। এবং তারা মনে করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে ব্যবস্থা বা যে বিচারিক প্রক্রিয়া চলছে, সেটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে। সো তারা তো দিবে না, এটি একটি ছোট্ট শিশুও বোঝে। দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনা তো সেখানে বন্দী হিসেবে নেই, তার স্ট্যাটাসটি কি, কোন স্ট্যাটাসে তাকে রাখা হচ্ছে ভারতের সবার প্রশ্ন। ভারত স্পষ্টভাবে কিছু না বললেও বারবার তারা বলছে, স্পষ্টভাবে বলছে শেখ হাসিনা তাদের সম্মানিত অতিথি। বাংলাদেশের
সেনাবাহিনীর পক্ষ থেকে তো শেখ হাসিনাকে রেখে দেওয়া হয়েছিল, ভারতে রেখে আসা হয়েছিল। বন্দী হিসেবে তিনি যাননি, বন্দী হিসেবে তাকে আটকও করা হয়নি। তাহলে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে কিভাবে বাংলাদেশ ফেরত চায় বা ভারতও ফেরত দিবে? এখন ভারত ডাবল গেম খেলছে, এটি সত্য কথা। তারা এইসব জায়গায় যুক্তিতে ঠিক আছে। আবার শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, বক্তব্যগুলো দিচ্ছেন, যে ইন্টারভিউগুলো দিচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, সেটি তো নিশ্চয়ই ভারত সরকারের অনুমতি ছাড়া একটি শব্দ শেখ হাসিনা বলছেন না, এটিও আমরা বুঝি। সো এক্ষেত্রে ভারতের ডাবল গেম আছে, এটা সত্য কথা। কিন্তু এদিকে বাংলাদেশের সরকারগুলো, অর্থাৎ ডক্টর ইউনূস সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার, তারাও কি ডাবল গেম খেলছে না? তারা ভালো করেই জানে শেখ হাসিনাকে ফেরত দেবে না, তারপরেও প্রত্যর্পণ চুক্তির আওতায় তারা ফেরত চাচ্ছে, বেশ ভালো কথা। কিন্তু ইউনূস সরকার হোক বা বিএনপি সরকার হোক, আমি ইউনূস সরকারের সময় থেকেই, শুরু থেকে বলে আসছি যে তারা চায় না শেখ হাসিনা ফেরত আসুক। বিএনপি সরকারও চায় না, সেটিও তো প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ফেরত আসুক কেউ চায় না। কেন চায় না তার ব্যাখ্যাও এর আগে করেছি। যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে সেটি তারা সামাল দিতে পারবে না, বা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার সাহস তাদের হয়তো নেই, দূরে আছে, বাইরে আছে, এই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা বলে এক ধরনের রাজনীতি করা হচ্ছে, সেই সুযোগটি নষ্ট হবে। ভারতের বিরুদ্ধে যেই উচ্চবাচ্য করা হচ্ছে সেটিও হারিয়ে যাবে যদি শেখ হাসিনা ফেরত আসে। সেটিও বর্তমান বাংলাদেশে যারা রাজনৈতিক মঞ্চে আছে তারা সহ সরকারে যারা আছে তারা কেউ চায় না। কিন্তু আবার বলছে যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত দেওয়া হোক। যে জানে যে ভারত ফেরত দেবে না, এটিও ডাবল গেম। মূল কথা তো বিচার। শেখ হাসিনা যখন বলছেন যে আমি দেশে ফিরে আসতে চাই, তার জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করে রাখুন, এখন থেকেই বলুন যে চলে আসো, আমরা সব কিছু রেডি রাখছি। তা তো না, তা তো করা হচ্ছে না। এদিকে এই বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাংবাদিকদের কি বললেন, যে ব্রিক্স সম্মেলনে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু ভারত আমন্ত্রণ জানিয়ে রেখেছে, তিনি বললেন যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। বেশ ভালো কথা, সেটা আমরা তো আগে থেকে জানি। সেখানে ওই যে আমন্ত্রণপত্র সেখানে অ্যাড্রেস করা হয়েছে চেয়ারম্যান বিমস্টেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। কিন্তু 23শে জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি তো বললেন যে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে। তখন কেন চিঠিটা ভালো করে খেয়াল করে দেখেননি? কেন তখন এই প্রশ্নটি তোলেননি যে আমাদের প্রধানমন্ত্রীকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে? আর সমস্যা কি সেটি দেওয়া হলেও? প্রধানমন্ত্রীকে তো এর আগে একাধিকবার দুইবারের জন্য আমন্ত্রণ দেওয়া হওয়া আছে অলরেডি। একবার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী ফোন দিয়ে উইশ করেছেন নির্বাচনের বিজয় লাভের পরে, এবং সব পরিবারে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। আর তারও আগে যখন শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার এলেন ওম বিরলা, তিনিও তো আমন্ত্রণপত্র পাঠিয়ে গেছেন, দিয়ে গেছেন প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট ব্যক্তির হাতে। যা হোক, বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীর ভারত সফর, ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসেবে যদি তাকে দাওয়াত না দেওয়া হয়ে থাকে, দাওয়াত দেওয়া হয়নি নিশ্চিত, ঠিক আছে, তাহলে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে যে তিনি আমন্ত্রিত হলেন, বিমস্টেক যে 7 দেশের অর্থনৈতিক জোট, বঙ্গোপসাগর উপকূলীয় এলাকার, সেই যে বাংলাদেশ সহ ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, এই 7 রাষ্ট্রের যে জোট, সেই জোট বিমস্টেকের চেয়ারম্যান তো আমাদের প্রধানমন্ত্রী। এই রাষ্ট্রগুলোর কাছে আমাদের প্রধানমন্ত্রী কি জবাব দেবেন? কেন গেলেন না, কেন যাবেন না ব্রিক্স সম্মেলনে? চোখ রেখে কথা বলা হোক, আমরা সবাই চাই, আবারও বলি। কিন্তু এটি দেখাতে গিয়ে